হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দুদিন পর তোমাদের কাছে আসলাম ক্যামেরার সামনে আবার। আমি জানি তোমরা অধীর আগ্রহে বসে আছো। আর তোমরা গতকাল দেখেছো রাতে আমি একটি মিনি ব্লগ তো তোমাদের জন্য শেয়ার করেছি। তোমাদের বলেছিলাম দেখো এরম কোনো কাজ যেটা আমি তোমাদের মানে তোমরা তো আমার পরিবারকে না জানিয়ে চোরের মতো কোনো কাজ করব না, কারণ সমস্তটাই তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট, আমার বড় মায়ের আশীর্বাদ, তার হাত আমার মাথায় ছিল। তোমাদের এত সাপোর্ট ছিল, তার জন্য আমার একটা বিশাল বড় স্বপ্ন যেটা আমি পূরণ করতে পেরেছি। অনেক আগে থেকে ভাবতাম, যখন আমার ইউটিউব চ্যানেল আমি একদম নতুন নতুন স্টার্ট করেছি, তখন ভাবতাম জীবনে কোনোদিন আরো অনেক ক্রিয়েটার্স, আরো অনেক কাউকে দেখতাম, মনে করতাম যে কোনোদিন আমিও নিজের একটা গাড়ি কিনবো। সেটা হবে আমার, শুধু আমার নিজস্ব, যাতে আমি বলতে পারি যে আমার ইউটিউব থেকে আমি এটা করতে পেরেছি, আমি যেন বলতে পারি। আর সেটা শুধু আমার জন্য হয়নি, সেটা শুধু হয়েছে তোমাদের জন্য, তোমরা ছিলে তাই। তাহলে চলো, আমি জানি আজকে অধীর আগ্রহে তোমরা বসে আছো। দীঘার দুটো ঘটনা আছে। ঘটনায় যাওয়ার আগে সবাইকে বলবো একটা করে লাইক করে দাও। যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, করে নিও। দেখো বন্ধুরা, যারা পুরনো যারা নতুন, আমি উভয়ের উদ্দেশ্যে একটা কথা বলি। আমার এই চ্যানেলে কোনো রকম ফেক স্টোরি বলা হয় না, যেটা সত্য সেটা বলা হয়। এইবার তোমরা অনেকেই, আমি দেখি কদিন ধরে দীঘার, আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম, তখনও তোমরা অনেকে বলেছো যে এগুলো ফেক। অ্যাকচুয়ালি দেখো, রিয়েল কি ফেক সেটা তো যার সাথে ঘটেছে বেসিক্যালি সেই বলতে পারবে। না তুমি পারবে না আমি পারবো, তাই না? তবে আমি ঘটনাগুলো নিই এই কারণে, দীঘাতে প্রচুর ফ্রেন্ড সার্কেল আমার আছে, ফেসবুক ফ্রেন্ড আছে। দেন দীঘা, রামনগর এসব সাইডে প্রচুর মানুষের সাথে আমাদের যোগাযোগ আছে, যেখান থেকে পার্সোনালি আমিও জানতে পারি দীঘাতে 100-এর মধ্যে 85% হোটেলে কিছু না কিছু সুসাইড কেস হয়ে গেছে। কারণ দীঘাটা আমাদের এতটাই প্রিয়, এতটাই কাছের। বাঙালির দুদিন ছুটি মানেই আমরা চলে যাই দীঘা। দুদিন ছুটি মানেই দীঘা, মানে আর অন্য কোনো জায়গা আমরা ভাবতে পারি না। সেখানে দাঁড়িয়ে দীঘাটা এত চলতি জায়গা। প্রত্যেকটা দিন দীঘাতে না হলেও কম করে 20 থেকে 30 হাজার মানুষ ঘুরতে যায়। সবাই কি ঘুরতে যায়? সবার কি মনের ইচ্ছা কি শুধু ঘোরা, তাদের পরিবারকে নিয়ে বা কিছু এরকম? অনেকে অনেক রকম জিনিস ওখানে ঘটিয়ে চলে আসে। দেখো, কোনো হোটেল, আমি আমার চ্যানেলে বরাবর বলি, কোনো হোটেল পার্টিকুলার কিন্তু হন্টেড হয় না। যে কোনো হোটেলের একটা দুটো তিনটে রুম থাকে হন্টেড। এবার তোমরা তোমরা বুঝবে কি করে যে এই হোটেলটা, আমাকে তোমরা অনেকেই বলো দিদিভাই হোটেলের নাম কি? অনেকে নাম বলে না, রুম নাম্বার বলে। অনেকে রুম নাম্বার বলে না তো নাম বলে, বলে রুম নাম্বার ভুলে গেছি। আমি সেখানে দাঁড়িয়ে তোমাদেরকে কি বলবো যে এই হোটেলটা হান্টেড, আমি তোমাদের বলে দেবো? কিন্তু না, সেই হোটেলটা হন্টেড একটা রুম। তাদের সাথে যারা ওখানে ছিল, যা অভিজ্ঞতা হয়েছে সেইটা, তা বলে আমি পুরো হোটেলটা বলে দেবো হন্টেড? এরকম কিন্তু ক্রিয়েটার আমি নই। আমার কাছে কথা হচ্ছে, আমি সত্যর উপর বেস করে ঘটনা বানাই। যাদের মনে হবে যে ঘটনাটা সত্য শুনবে, যাদের মনে হবে না যে এটা সত্য না, দীঘাতে এরকম কিছু হতে পারে না বা কিছু, তারা শুনবে না, স্কিপ করে চলে যাও। অনেক ঘটনা আছে ইউটিউব প্ল্যাটফর্মে, সেখানে গিয়ে ঘটনা শোনো। আমার এখানে সত্য ঘটনাই শোনানো হয়। তো চলো, অনেকগুলো কথা বলা দরকার ছিল, কারণ আমাদের যেহেতু এই ইউটিউব চ্যানেলটা বেস করে সত্যর ওপরে। আর তোমরা দেখবে কমেন্ট সেকশনে গিয়ে আমাদের কিন্তু পজিটিভ কমেন্টই আসে, নেগেটিভ কমেন্ট কিন্তু খুব একটা দুটো মাসে, তাও সেই রকম না। কিন্তু আহ দীর্ঘ কিছুদিন আগে, 10-12 দিন আগে দীঘার একটি ঘটনা দিয়েছিলাম, ওখানে অনেক নেগেটিভ কমেন্ট এসছে। অনেকে বলছে
যে এটা হতে পারে না, এটা বানিয়ে বানিয়ে বলা, হ্যাঁ বানিয়ে ভিউস এর জন্য, টাকার জন্য। না ভাই, এরকম ভাবে আমি কোনো ব্যবসা করি না। এইরকম ভাবে আমার কোনো নিজস্ব ওপিনিয়ন আমি তোমাদের শেয়ার করবোও না। যেটা মনে হবে, আর দীঘাতে তো আমি নিজেই ভুক্তভোগী। দীঘাতে এত মানুষের সাথে পরিচয়, তারা নিজেরাই বলে, যারা ওখানে উড়িয়া উড়িয়া ধর্মীয় তারাই বলে, বেশিরভাগ তো বাঙালি উড়িয়া রয়েছে দীঘার দিকে, বর্ডারের দিকে প্রচুর মানুষের সাথে আমার পরিচয় আছে। তো যাই হোক, এবার ঘটনায় ফিরি। প্রিয়াঙ্কা সাহা আন্দুল থেকে দীঘা ঘুরতে যায়, আমাদের হাওড়া আন্দুল। প্রিয়াঙ্কা আমাকে জানায়, দিদি ভাই আমি আপনার নিয়মিত শ্রোতা। শুধু আমি বলে না, প্রত্যেকদিন রাতে আমি দুই মেয়েকে নিয়ে আমি মাঝখানে শুই, আমার দুই মেয়ে দুপাশে শোয়। তিনজনে আপনার রাতের বেলা ভৌতিক ঘটনা না শুনে ঘুমাই না। আমি আপনাকে আমার জীবনের একটি ভৌতিক ঘটনা আজকে শেয়ার করছি। ঘটনাটা দীঘাকে কেন্দ্র করি। আমার হাজবেন্ড আর্মিতে সার্ভিস করেন। উনি 1 বছর 1.5 বছর পর আসেন, প্রায় 15 দিন 17 দিনের জন্য। ওনাকে আমি বাড়িতে পাই না। আমার দুই মেয়েকে নিয়ে আমার মোটামুটি সারাটা দিন ব্যস্ততার মধ্যে কাটে। সকাল থেকে রাত, রাত থেকে সকাল, পড়াশোনা, স্কুল, দুই মেয়ের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, প্রচুর চাপ। আমার বাড়িতে আমার শুধু বৃদ্ধ বাবা আছেন, মানে শ্বশুর মশাই। শাশুড়ি মা মারা গেছেন। আমার সেই বৃদ্ধ শ্বশুর মশাইকে দেখা শোনা সবটা আমার নিজের হাতে করতে হয়। কারণ আমার হাজবেন্ড যেইটুনি বাইরে থাকেন, বাবা ছেলেকে কাছে পান না। তো সেইটা আমি যতটা পারি বাবাকে, ছেলের হয়েও কাজটা করি, আর বৌমা বা মেয়ে হিসাবেও আমি কাজ করি। প্রিয়াঙ্কা বলে, দিদি ভাই আমার হাজবেন্ড লাস্ট ইয়ার যখন এসছিলেন 2023-এর মার্চ মাসে। মার্চ মাসে 17 দিনের জন্য উনি ছুটি পান। বলছে উনি আসতে, যেহেতু উনি ছেলে মেয়ে, আমার দুটো সন্তান, মানে দুটো মেয়ে, আমার মেয়ে দুটোও মোটামুটি মাথায় মাথায় বড় হচ্ছে, তো কোথাও তো আমি ওদেরকে নিয়ে যেতে পারি না। শ্বশুর মশাইকে রেখে দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এটা তো কখনো হয় না। তো আমার হাজবেন্ড আসলে আমার দুই মেয়ে আমার হাজবেন্ডকে বলে, পাপা পাপা আমরা দীঘা ঘুরতে যাব। ওরা নিজে থেকেই দীঘার কথা বলে। তো তখন ওর পাপা বলে যে ঠিক আছে, আমরা দীঘা ঘুরতে যাব, কিন্তু তোমার দাদুকে কোথায় রাখবো? ওনাকে দেখার জন্য তো তোমার মা আছেন। তাহলে একটা কাজ করি, তোমার মাকে তোমার দাদুর সাথে রেখে আমি, তুমি আর বোন যাই। তখন আমার দুই মেয়ে ওর বাবাকে বলে যে না, দাদুকেও নিয়ে চলো। আমার হাজবেন্ড বলল ঠিক আছে। বাবাকে জিজ্ঞেস করা হয়, মানে শ্বশুর মশাইকে। বাবা তখন বললেন যে আমার তো বয়স হয়েছে, আমাকে নিয়ে আবার তোমরা যাবে বৌমা? বেকার তোমাদের ঘোরার মধ্যে কিছু বিঘ্ন ঘটবে। আমাকে নিয়ে আমি ঠিকমতো সিঁড়িতে ওঠা চলাও করতে পারি না, কি হবে? আমি বাড়িতে থাকি, একটা কদিনের জন্য বাড়িতে একটা মানে আয়া বা নার্স রেখে যাও, সে নয় আমাকে দুদিন দেখাশোনা করুক। কিন্তু এইটা আমাদের বোন প্রিয়াঙ্কা ও মানতে চায়নি। প্রিয়াঙ্কা বলে যে দিদি ভাই আমি আমার শ্বশুর মশাইকে জোর করে নিয়ে যাই, তাতে আমার হাজবেন্ডেরও খুব খুশি হয়, যেটা বুঝতে পারি। আর আমি শ্বশুর মশাইকে কখনো নিজের শ্বশুর মশাই ভাবি না, আমি আমার বাবাই ভাবি, কারণ আমারও বাবা মা কেউই নেই, মারা গেছেন। তো আমার শ্বশুর মশাই এক আছে আমাদের বাড়ির সদস্য, উনি মানে গার্জিয়ান। তো সেখানে ওনাকে নিয়ে আমরা রওনা দিই। আমরা যখন দীঘায় পৌঁছলাম তখন মোটামুটি 12:30 1টা বাজে, মানে বেলা বেলা 12:30 1টা। যাবার পর আমরা হোটেল অনলাইনে বুক টুক সবকিছু করিনি, হুট করে প্রোগ্রাম হয় আর হঠাৎ চলে যাই। ওখানে যাওয়ার পর আমরা হোটেল খুঁজতে থাকি।
আমরা নিজেদের গাড়িতে যাই, হোটেল খুঁজতে খুঁজতে একটা হোটেল আমরা পাই। তো যেহেতু আমাদের কাছে গাড়ি ছিল, তার জন্য আমরা সমুদ্রের কাছাকাছি বেশি টাকা দিয়ে হোটেল নিয়ে থাকাটা আমরা মনে করলাম যে অনেকটা টাকা বেরিয়ে যাবে। ওর থেকে ভালো যখন গাড়ি আছে, আমরা যদি একটু ভেতর দিকে থাকি তাহলে তো কোনো অসুবিধা নেই। এবার আমি বলি, প্রিয়াঙ্কা বোন অ্যাকচুয়ালি ছিল কোথায়? ওরা ছিল হচ্ছে যেখানে জাহাজ বাড়িটা আছে। কিছুদিন আগে যে ঘটনাটা তোমাদের বললাম সেই হোটেলে না, ওই হোটেলটাও বলেছিল জাহাজ বাড়ির ওখান থেকেই। আর আজকে প্রিয়াঙ্কা যে ঘটনাটা শেয়ার করছি, প্রিয়াঙ্কা বলে জাহাজ বাড়ির অপর সাইডে একটু যদি এগিয়ে আসো, মানে ওলদিকার দিকে একটা গলি পড়ে। মানে আমি তোমাদের খুব ইজি বুঝিয়ে দিচ্ছি। অমরাবতী পার্কটা শেষ হলো, অমরাবতী পার্কের একদম শেষ গা দিয়ে যে গলিটা চলে গেছে, মানে পেছন সাইড বলছি, ঠিক আছে? অমরাবতী পার্ক তো শুরু হচ্ছে নিউ দীঘায়, শেষ হচ্ছে একদম জাহাজ বাড়ির দুটো তিনটে গলির আগে। ওই গলি দিয়ে সোজা গেলে হোটেলটা। এবার ঘটনাটা শুরু হলো এই রকম। বলছে দিদি ভাই, আমরা সেই হোটেলে যাওয়া মাত্রই দেখলাম লোকজন নেই, পুরো ফাঁকা, পুরো ফাঁকা। হ্যাঁ, আমরা সিজনের সময় যাইনি, ফাঁকা ফাঁকা সময়ে গেছিলাম, হুজুগ উঠেছে চলে গেছি। তো সেই হোটেলে আমার হাজবেন্ড আমাদের বললেন যে তোমরা গাড়িতে বসো, আহ আমি গিয়ে কথা বলে আসছি। তো আমার হাজবেন্ড চলে যায়, আমরা গাড়িতে থাকি, বাবা আমি আমার দুই মেয়েকে নিয়ে বসে আছি। বড় মেয়ে দাদুর কাছে, ছোট মেয়ে আমার কাছে। আর আমার হাজবেন্ড সামনে ছিল ড্রাইভারের কাছে, ও নেবে যায়। ও যেতে আমাকে এসে বলল, প্রিয়াঙ্কা বাবাকে নিয়ে নামো, হয়ে গেছে। আমি বললাম দেখো দোতলায় নাওনি তো, নিচে নিয়েছো তো? বলছে না দোতলায় নিয়েছি, তবে বাবাকে আস্তে আস্তে তুলে দিলে অসুবিধা হবে না, বাবা তো সেরকম ঘুরতে যাবে না, মানে বাবাকে নিয়ে যাওয়া, বাড়িতে কেন থাকবেন, দীঘাটা এনজয় করবেন, বাবাকে একবার হলেও তো নিয়ে কষ্ট করে নামিয়ে, হয়তো সেই দিন না হলে পরের দিন সকালে ওনাকে নিয়ে বেরোবো, তো কোনো রকম তুলে দিলে অসুবিধা হবে না। নিয়ে গেলাম। তো আমরা একটাই রুম নিই, বড় একটা নিই, ডবল বেড ছিল। তো একটা রুম নিয়ে আমরা ওই রুমে সেটেল হই। এবার ওখান থেকে শুরু হলো আমাদের একটা ভয়ের ঘটনা। ভয়ের একটা, মানে এতটাই একটা ভয়, চাপা ভয়, যেই ভয়টা আমার হাজবেন্ডেরও করছে, সে একজন আর্মি পার্সন, তারও ভয় করছে, আমারও করছে, আমার দুই মেয়ের, তাদেরও একটা মনে ভয় করছে। যে আমার যে মানে শ্বশুর মশাই, বাবা, বাবারও একটা মনে ভয় করছে। কিন্তু ভয়টা হচ্ছে এই রকমই, না ধরো আমি বলতে পারছি তোমাদের দাদা ভাইকে, মানে প্রিয়াঙ্কা বোনের কথা মতো, না বলতে পারছি তোমাদের দাদা ভাইকে, না বলতে পারছি শ্বশুর মশাইকে, না মেয়েদের, মেয়েদের তো বলতে পারবোই না, ওরা যেহেতু অনেকই ছোট। প্রিয়াঙ্কা বলছে সেই হোটেলটা মানে দেখতে বাইরে দিয়ে এতটাই সুন্দর, কিন্তু তুমি ভিতরে যখন যাবে, রুমের ভেতরে, তোমার মন যেন মনে হবে তোমার জীবনের থেকে সব সুখ একদিকে, দুঃখ একদিকে। সুখটা কোথাও হারিয়ে উড়ে চলে গেছে, দুঃখটা তোমাকে হাবি করছে। মানে না, রুমটায় যাওয়ার পর কিরকম যেন প্রত্যেকটা মানুষের শরীরে একটা লাগছে, মনে হচ্ছে কেন এলাম। তারপর মনে হচ্ছে যখন আমার মা মারা গেছিল, কত কেঁদেছিলাম। আমার বাবা যখন মারা গিয়েছিল বিয়ের পর, তখন আমি আমার স্বামীর সাথে গেছিলাম। মানে অদ্ভুত যত শোকের, যত ঘটনা আছে যেগুলো মানে কষ্ট, সেই জিনিসগুলো অটোমেটিক্যালি আমার না মনে পড়ছে। আমি নিজেও বুঝতে পারছি না ভাই, এগুলো তো আমি মনে করতে চাইছি না। আমি তো মেয়ে নিয়ে, স্বামী নিয়ে, আমার শ্বশুর মশাইকে নিয়ে আমি এখানে ঘুরতে এসেছি দীঘাতে দুদিনের জন্য। আমি মনে করতে চাইছি না, কিন্তু আমার এগুলো মনে হচ্ছে। আমার হাজবেন্ড দেখলাম বেডের মধ্যে পা তুলে, মাথাটা এরকম করে দিয়ে জাস্ট এরকম করে বসে আছে। আমি বললাম কি গো, তোমার কি মাথা ব্যথা করছে? আমাকে বলছে না প্রিয়াঙ্কা প্লিজ আমাকে ডিস্টার্ব করো না। আমার একটা আঘাত লাগলো ছ্যাক করে। আমি ভাবলাম এরকম করে কথা বলছে কেন, ও তো কোনো সময় আমার সাথে বাড়িতেও এরকম করে কথা বলে না। ও আমার কাছে থাকে না বলে ফোনে কত রকম, মানে আমাদের কথা হয় যে কতটা আমাকে মিস করছে, আমি কতটা ওকে মিস করছি।
তাহলে ও আজকে আমার সাথে এরম করে কেন কথা বলছে? আমার জিনিসটা না ভালো লাগছে না। গিয়ে শ্বশুর মশাই দেখলাম গিয়েই হাত পা ধুয়ে উনি সোজা ড্রেসটা পরিবর্তন করে শুয়ে পড়লেন। আমি শ্বশুর মশাইকে বললাম, বাবা আপনার কি শরীর ভালো লাগছে না? উনি দেখলাম কোনো সাড়া শব্দ দিলেন না, একধার হয়ে চুপচাপ শুয়ে পড়লেন। মেয়ে দুটোও বলছে, মা ভালো লাগছে না, শোবো। মানে একটা অদ্ভুত রকমের বিহেভিয়ার প্রত্যেকটা মানুষের চোখে মুখে ব্যবহারে পাচ্ছি। প্রিয়াঙ্কা বলছে, দিদি ভাই আমার নিজেরও ভালো লাগছে না, তবুও আমি নিজেকে মানিয়ে নিচ্ছি যে কেন এগুলো মনে পড়ছে। ঘুরতে এসছি, সবাইকে নিয়ে ভালো থাকতে হবে, আনন্দ করব, মানে মনের মধ্যে এটা চলছে। কোনো রকমে প্রিয়াঙ্কা বলছে, দিদি ভাই আমার মানে এমন অদ্ভুত ফিল হচ্ছে, আমি বলে বোঝাতে পারবো না। অ্যাকচুয়ালি যে প্রথমে একটা কথা আমি তোমাদের বলি না, দেখো যাদের সাথে যেটা হয় তারাই জানে, যাদের সাথে হয় না তারা এগুলো জানবে না, তারা শুধু নানা রকম ধারণা করতে পারবে, কিন্তু যাদের সাথে হয় তারা জানে। প্রিয়াঙ্কা বলছে, দিদি ভাই আমার ভালো লাগছে না দেখে আমি আমার যে মানে কাকার মেয়ে আছে বোনকে ফোন করলাম। ও আমাকে বললো, কিরে কোথায় গেছিস? আমি বললাম দীঘায় এসেছি। তো ওর সাথে কথা বলতে বলতে মন মরা সবাই একদম নিস্তব্ধ, তখন ও আমাকে বললো, কিরে তোর বর কোথায়? আমি বললাম, বলিস না, শুয়ে রয়েছে। শ্বশুরও এসছে, শ্বশুরও শুয়ে রয়েছে, কোনো কথা বলছে না। দেখ না, হোটেলে আসার পর থেকে না একটা কিরকম সব ব্যবহার করছে। তখন ও আমাকে নিচে থেকে বলল, কিরে ভূতের হোটেলে আবার যাসনি তো? যেই এই কথাটা বললো না, আমার জাস্ট মাইন্ডটা না কিছু একটা যেন মানে কি বলবো, একটা জিনিস যদি আমরা আগে থেকে ভাবি যে এই জিনিসটা এখানে গিয়ে আমি দেখবো, কিন্তু সেটার কোনো আশা নেই, কিন্তু ভাবতে ভাবতে যাও, হঠাৎ গিয়ে দেখলে সেই জিনিসটাই হচ্ছে তোমার চোখের সামনে, দেখবে মাইন্ডটা মনটা যেন একটা খুশি মাথার মধ্যে দেয়। মানে তোমার এই কথাটা সঠিক হয়ে গেছে, তুমি যেটা ভাবছো চিন্তা করছো সেটা ঠিক। আমি তখন সাথে সাথে ওর সাথে ফোনে কথা বলা বন্ধ করে আমার ফোনে আমি হনুমান চালিসা চালিয়ে দিই। চালিয়ে দিয়ে বেডের পাশে একটা ক্যাবিনেট ছিল, এই ক্যাবিনেটের ওখানটা আয়না ছিল, ওখানে আমি জাস্ট ফোনটাকে রাখি, রেখে দিয়ে আমি ওয়াশরুমে যাই। অতক্ষণ কিন্তু আমি ওয়াশরুমে যাইনি। আমি ওয়াশরুমে যাই, যেতেই আমি ওয়াশরুম থেকে যখন বেরোই তখন দেখছি আমার হাজবেন্ড অলরেডি উঠে ফোনে কারোর সাথে কথা বলছে। মানে ফোনে বলতে ওর মোবাইলে না, হোটেলের যে মোবাইল দেওয়া থাকে একটা নাম্বার থাকে 02 বা যে কোনো একটা হতে পারে, ওতে আপনি রিসেপশনে খাবার বুক করতে পারবেন, এই রিসেপশনে কল করতে পারবেন, মানে রেস্টুরেন্টে আপনি কল করে খাবার অর্ডার করতে পারবেন, এরকম থাকে। তো তো হঠাৎ দেখলাম আমার হাজবেন্ড কিছু খাবার অর্ডার দিচ্ছে। আমি দেখে না একটা মনে যেন মানে ভিতর থেকে একটা শান্তি আসলো, যাক বাবা মনে হয় হনুমান চালিসাটা কাজ করেছে, ভাগ্যিস আমি আমার মানে জ্যাঠার মেয়েকে ফোন করলাম। মানে তখন আমার আস্তে আস্তে মনটা ভালো লাগছে। ঘুরতে গেছি, দেখলাম শ্বশুর মশাই উঠেও কথা বলছে, মেয়ে দুটোও লাপালাপি করছে, জানলা দিয়ে বাইরে দেখছে পর্দা সরিয়ে। আবার দেখলাম সবকিছু যেন যেরকম মানুষ ঘুরতে গেলে হয় সেরকমই হচ্ছে। প্রিয়াঙ্কা বলে, দিদি ভাই বিকেল বেলা আমার শ্বশুর মশাই কোনো মতে গেলেন না, উনি রুমে থাকলেন, আমরা চারজন ড্রাইভারকে নিয়ে বেরোলাম। প্রিয়াঙ্কা বলছে, দিদি ভাই রাতের বেলা যখন ঘুরে আসি, আসার পর প্রায় তখন 9টা বাজে, আমরা বেরিয়েছি 6টার দিকে। 9টা কেন, মেয়ে দুটো একদম সমুদ্রের কাছ থেকে একদম উঠতে চাইছিল না, জোর করে টেনে টেনে আনি। তারপর যখন আমরা হোটেলে উঠি, শ্বশুর মশাই তাড়াতাড়ি দেখলাম উঠে দরজাটা খুলে দিলেন। তো আমার হাজবেন্ড তখন বলল, বাবা কি গো তুমি বুঝলে কি করে আমরা আসছি? তখন বলল, আমি ছোট মেয়ে বড় মেয়ের কথা বললো, ওদের গলার আওয়াজ পেয়েছি, সিঁড়ি দিয়ে উঠছিলাম, ওরা তো দৌড়াদৌড়ি করে হাসতে হাসতে চিৎকার করতে করতে উঠছে দুজনে, বাবা আওয়াজ পেয়েছেন। আমি তখন বুঝতে পারলাম তার মানে বাবা আমাদের অপেক্ষা করছিলেন, তার জন্যই উনি আওয়াজটা শুনতে পেরেছেন। ঘুমালে বা টিভি দেখলে তো হতো না, টিভি অন ছিল, টিভি উনি বন্ধ করে দিয়েছেন। তো আমি ওয়াশরুমে গেলাম, তো আমার হাজবেন্ড বলল, তুমি যাও আমি পরে যাচ্ছি। তা আমি আসার পর আমার হাজবেন্ড ওয়াশরুমে যায়, মেয়ে দুটো আগেই করে নিয়েছে।
তো আমাকে তখন আমার শ্বশুর মশাই বলছেন, বৌমা ছেলেকে একটা কথা বলিনি, তোমাকে বলবো মা, তুমি তো ঘরের সব, তোমাকে একটা কথা বলবো। আমি তখন না প্রথমে ঘাবড়ে গেছি, কারণ আমার শ্বশুর মশাই আমার সাথে এরকম করে কোনো সময় কথা বলে না। যেরকম আমি ওনাকে বাবা মনে করি, উনি আমাকে মেয়েই মনে করেন। পারমিশন নিয়ে তো কখনোই কথা বলেন না। তো আমি তখন বললাম, হ্যাঁ বাবা বলুন না, কি হয়েছে। তখন আমাকে আমার শ্বশুর মশাই বললেন, বৌমা রাতের বেলা যখন শোবে খুব সাবধানে শোবে। আমি আর ছেলে তো এই বেটে শোবো আমার, তুমি দুই নাতনিকে নিয়ে শোবে, একটুখানি সাবধানে শুইও। তখন আমি বললাম, কেন বাবা, এই ঘরে কি কোনো পোকামাকড় আছে? বললো, না বৌমা, আমার তো যথেষ্ট বয়স হয়েছে, এখন মোটামুটি আমার 81 এজ, মানে 81 বছর, মানে 81 বছর আমার বয়স। আমার এই বুড়ো চোখে আমি যা দেখতে পারি, যেটা আমি কানে শুনতে পারি, যেটা ফিল করতে পারি, সেইটা তোমরা কেউ পারবে না। আমার ছেলে আর্মিতে সার্ভিস করে হয়তো, কিন্তু ও হয়তো বললে বিশ্বাসও করবে না আমি কিসের কথা বলছি। আমি খুব কৌতূহল হয়ে আমি শ্বশুর মশাইকে জিজ্ঞেস করলাম, বাবা কি হয়েছে? আপনি নির্দ্বিধায় আমাকে বলুন, কোনো প্রবলেম? আমরা চলে যাওয়ার পরে হোটেলে কোনো সমস্যা হয়েছে? বললো, পুরো হোটেলেই সমস্যা। তখন আমি বললাম, মানে? তখন আমাকে শ্বশুর মশাই বললেন, বৌমা যখন তোমরা সবাই বেরিয়ে চলে যাও, তখন ছেলে আর তুমি দুজনে বারবার বলেছিলে যে বাবা গেটটা বন্ধ করে নেন ভেতর দিয়ে। তো আমি তোমাদের বললাম তোমরা গেটটা বাইরে দিয়ে লক করে দিয়ে যাও। তো ছেলে বলল, লক করার প্রয়োজন নেই, তুমি দেয়াল ধরে আস্তে আস্তে আসো, এসে তুমি লক করে তারপর শোও। তো তোমরা চলে যাওয়ার পর আমি গেটটা লক করতে একটু দেরি করি। হঠাৎ আমি যখন পায়ের, আমার যে মালাই চাকিটা, তুমি জানো বৌমা প্রচন্ড ব্যথা করে, আমি বাড়িতেও আমার মালাই চাকিটাকে আমি বা হাত দিয়ে বা পায়ের মালাই চাকিটা ডলি, সেরকমই আমি আস্তে আস্তে ডলছি। হঠাৎ গেটটা খোলার একটা ক্যারক্যার করে শব্দ হলো, যেই শব্দটা তোমরা আসতে হলো না, যখন আমরা রুমে এসছি হয়নি, বা যখন বাবু, মানে আমার হাজবেন্ডের কথা বলছে শ্বশুর মশাই, তার ছেলের কথা, বাইরে যাচ্ছে আসছে বা হোটেলের কেউ খাবার দিতে আসছে, তখন এই শব্দটা হচ্ছে না। কিন্তু আমি যখন একা রুমে বসে আছি, আমার মালাই চাকিটা পায়ের খুব ব্যথা করছে হাঁটুর, আমি যখন ডলছি, হঠাৎ হোটেলের রুমের দরজাটা ক্যারক্যার ক্যারক্যার করে আস্তে আস্তে খুললো। আমি তাকিয়ে আছি, আমি তাকিয়ে আছি। খুলে যাওয়ার পর আমি লক্ষ্য করলাম একটা মহিলা মাথায় কাপড় ধোয়া, একটু বেটে খাটো, একটা সাদা শাড়ি পরা, পুরো পরিষ্কার, তাকে দেখা যাচ্ছে না। আমার বেড থেকে হোটেলের দরজা কত দূর হবে, কত দূর, একদম কাছে, নেবে 5 পা গেলেই হোটেলের দরজা। সেখানে একটা মহিলা, যদি মহিলাই হয় তাকে আমি পরিষ্কার দেখতে পারবো। আমার চোখ খারাপ হয়নি, আমার পা খারাপ হয়েছে, আমি হাঁটতে পারি না, বার্ধক্যতার জন্য, বয়সের বার্ধক্যতার জন্য কোমর, পা, গোড়ালি, হাঁটু হাড় হয়ে গেছে, ক্যালসিয়ামের অভাব। কিন্তু এ না যে আমি চোখে দেখতে পারি না, আমি চোখে দেখতে পারি, আমার কোনো প্রবলেম হয় না। আজও আমি ব্যাংকের, পোস্ট অফিসের যে লেখা ফর্ম তোলা, উইথড্র করা, সবই আমি করে দিই, তুমি সেগুলো নিয়ে যাও। তাহলে তোমার কি মনে হয় আমার চোখের কোনো প্রবলেম? আমি কি ভুল দেখেছি? আমি তো পুরো হাঁ। প্রিয়াঙ্কা বলছে, দিদি ভাই আমি পুরো হাঁ, আমি ভাবছি দুদিন থাকবো কি করে, ভয়তে ভয়তে এইসব শোনার পর আমার 2 মেয়েকে নিয়ে আমি থাকবো কি করে। আমার শ্বশুর মশাই আমাকে বলছেন, বৌমা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, সেই মহিলা এসে ঘর ঝাড় দিচ্ছে, ঘর ঝাড় দিচ্ছে। তখন কটা বাজে, সন্ধ্যা খুব জোর হবে 6টা 15 20, তোমরা 6টার দিকে গেছো বা 6টা 5-এ বেরিয়েছো, এরকম সময়। আমি তখন আমার শ্বশুর মশাইকে বললাম, হ্যাঁ বাবা আপনি ঠিকই তো বলছেন। বলছে মহিলাটি এসে হঠাৎ দেখছি ঘর ঝাড় দিচ্ছে। আমি অনেকক্ষণ ধরে দেখলাম, প্রথমে আমার ঢুকেই এই হোটেলে ভালো লাগেনি বৌমা। যখন আমার শ্বশুর মশাই সবটা বলছেন, তখন আমিও বললাম, বাবা সেম জিনিস আমারও হয়েছে,
আর সমুদ্রে যখন যাই বাইরে, তখন আমার হাজবেন্ডও বলেছে ওই রুমে ঢোকার পর একটা শোক, একটা আনন্দ তো নেই, একটা শোক, একটা যেন কেমন একটা লাগছিল। আমার হাজবেন্ডও বলেছে, দুই মেয়েও বলেছে যে শরীর ভালো লাগছিল না, শরীর নাকি ওদেরও ম্যাচ ম্যাচ করছিল। শ্বশুরমশাই বললেন, বৌমা আমার মনে হয় এই হোটেলে নালে এই রুমে কোনো প্যারানর্মাল কিছু তো আছে, যেটা আমাদের মতো স্বাভাবিক না, কিছু অস্বাভাবিক। আমি তখন বললাম, বাবা কি করব? বললো, ছেলেকে কিছু বলো না, ও বিশ্বাস করবে না, ও তো আর্মি ম্যান, ওকে বলো না, তুমি মেয়ে দুটোকে সামলে শুইও, আমি তো আছি, অসুবিধা নেই, কিছু হলে তুমি আমাকে ডেকো। আমি বললাম, ঠিক আছে বাবা। রাতের বেলা শ্বশুর মশাই, আমি এটা জানি, কেউ জানে না, কারণ মেয়ে দুটো তখন বাইরে খেলা করছিল। বেলকনিটা আছে রুমের বাইরে, মানে বেলকনিটা সেপারেট আর কি, তো সেখানে ছিল, ওরা শুনিনি কথাটা। তো আমি বললাম, ঠিক আছে বাবা। এইবার যখন প্রায় রাত 12টা-1টা বাজে, অনুমান করে বলছি, হতে পারে গভীর রাত ছিল, আমি ঠিক সময় দেখিনি যদিও। রাতের বেলা আমি ঘুমাচ্ছি, যেরকম বাড়িতে শুই, আমার তো স্বামী থাকে না, বাড়িতে যেরকম শুই, দুই মেয়ে দুদিকে, ঠিক ওরকম দুই মেয়ে দুদিকে আমি শুয়ে রয়েছি। হঠাৎ আমাকে আমার শ্বশুর মশাই, যে প্রিয়াঙ্কা মা, প্রিয়াঙ্কা মা, ওর তো একটুখানি, আমি প্রিয়াঙ্কা মা যখন প্রথম বলে তখনই কানে আসে, কারণ শ্বশুর মশাইকে আমি প্রথমেই বললাম বাবার মতো শ্রদ্ধা করি, ভালোবাসি। তো সবসময় বাড়িতেও আমি কানটা মানে একদম সতেজ করে রাখি যে আমাকে ডাকছে কিনা, কারণ বাবার যে তুমি শরীরটা ভালো না, কখন কি হয়ে যায়। আমাকে যখন প্রিয়াঙ্কা মা বলে, আমার তখনই ঘুমটা হালকা হয়। যখন উঠতে বলে আমি উঠে বসি। উঠে যখন বসলাম তখন দেখছি শ্বশুর মশাই আমার সামনে দাঁড়িয়ে আছেন। আমাকে বলছে, প্রিয়াঙ্কা মা আমার শরীরটা খুব খারাপ লাগছে, বুকের মধ্যে হাত দিয়ে, মানে ওনার বুকে হাত দিয়ে উনি দাঁড়িয়ে রয়েছে, প্রিয়াঙ্কা বোন শুয়ে রয়েছে বালিশে মাথা দিয়ে, মানে এক সাইডে যেরকম আমরা শুয়ে দেখি না, ওরকম ঘুমের ঘোর আছে তো, তো এরকম তাকিয়ে রয়েছে। দেখছে শ্বশুর মশাই ডেকেছে, তো বাবা সামনে দাঁড়িয়ে আছে, বুকে হাত দিয়ে, বুকটা খুব এরকম এরকম করে ডলছে। বলছে, প্রিয়াঙ্কা মা আমার না বুকের ভিতর খুব কষ্ট হচ্ছে রে মা, একটা কাজ কর না, একটু ডাক্তার ডাকবি। আমি বললাম, বাবা এই এত রাতে আমি তো কলকাতার বাড়িতে নেই, আমি তো দীঘাতে আছি বাবা। তখন আমাকে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে জানিস, আমি মনে হয় না আন্দুলের বাড়িতে আর ফিরে যাব। আমি না সাথে সাথে এই কথাটা শুনে উঠে বসে বলছি, বাবা কি বলছেন কি? যেই কথাটা বলেছি সাথে সাথে বিছানায় শুয়ে আমার শ্বশুর মশাই আমাকে বলছে, কি হয়েছে বৌমা, স্বপ্ন দেখেছো? আমি পুরো অবাক, যা বাবা, এক্ষুনি তো আমার শ্বশুর মশাই আমার সামনে দাঁড়িয়ে কথা বললো, বৌমা ডাক্তার দেখো, আমার বুক ব্যথা করছে। আমি যখন শব্দ করে কথা বলছি জোরে, যে বলছে আমি আর ফিরে যাব না, তখন আমার শ্বশুর মশাই এখানে নেই। তাহলে আমি কি দেখলাম, এটা কি করে হতে পারে? তখন শ্বশুর মশাই বলছে, বৌমা রাতের বেলা তুমি সবই বুঝতে পারছো, লাইটটা অন করে দাও। সেই ভয়তে ভয়তে কোন রকমের লাইট অন করে রাতটুকুনি কোনো রকম ওখানে কাটাই, কোনো রকম। মানে আমার শ্বশুর মশাই তো বয়স হয়েছে, ওনার রাতে এমনি ঘুম হয় না, বাড়িতেও প্রায় সময় দেখি বই পড়ে গল্পের, ওখানেও গল্পের বই নিয়ে যাওয়া হয়, উনি ওই লাইট জ্বালাতে বলেন, গল্পের বই পড়েন, বললো তোমরা নিশ্চিন্তে ঘুমাও, আমি আছি। শ্বশুর মশাই রাতে অনেক কিছু, আমি তো ঘুমিয়ে পড়েছি, হুঁশ ছিল না। প্রিয়াঙ্কা বোন বলে, দিদি ভাই আমরা তো ওই হোটেল ছেড়ে দিই, আমরা পরের দিনই বাড়ি ফিরে আসি, থাকিনি। আর হোটেলের লোক 50% টাকা আমাদের দিয়েও দিয়েছিল ভাড়ার থেকে, ওনাদের বলতেই ওনারা দিয়ে দেয়, কিছু জিজ্ঞেস করেনি, হয়তো ওনারা আগে থেকেই জানতেন যে ওনাদের হোটেলটা হন্টেড। তো প্রিয়াঙ্কা বোন বলে, দিদিভাই এই ঘটনাটা দীঘায় আমাদের সাথে ঘটেছে, আমরা জানি আমাদের সাথে কি অভিজ্ঞতা হয়েছে। মানুষ অনেকে অনেক কিছু ভাবতে পারে, যাদের সাথে হয় না, অনেকের সাথেই হয় না, বা অনেকের সাথে হলেও মানুষ বোঝে না। আর একটি ঘটনা বলবো, ঘটনাটা খুবই কৃপি, মানে খুবই ভয়ের, কিন্তু বেশি বড় না। তার আগে তোমাদের একটা কথা বলি, তোমাদের আমি বলেছিলাম যে আমাদের দীঘার আহ দুটো ভাগ আছে, একটা হচ্ছে ওল্ড দীঘা,
একটা আছে নিউ দীঘা। তোমাদের জানিয়েছিলাম যে ওল্ড দীঘা বেশি খারাপ না নিউ দীঘাটা বেশি খারাপ। খারাপ মিন্স হচ্ছে মানে হোটেল, হন্টেড রুম, হন্টেড হোটেল ওল্ড দীঘায় বেশি আছে না নিউ দীঘায় আছে? আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, নিউ দীঘাটা বেশি হন্টেড। নিউ দীঘায় ওল্ড দীঘার চেয়ে অনেক তুলনায় হোটেল বেশি নিউ দীঘাতে। আর নিউ দীঘাতেই বেশিরভাগ মানুষ এসে থাকে। এখনো পর্যন্ত নিউ দীঘাতে এমনও হোটেল আছে যেখানে কোনো ডকুমেন্টস লাগে না, কোনো ডকুমেন্টস ছাড়া এখনো পর্যন্ত বেশি একটু টাকা নিয়ে রুম দেয়। আর সেই সব হোটেলগুলোয় মূলত এই সুসাইড কেস, মার্ডার কেস, রেপ কেস এইগুলো বেশি হয়। কারণ মানে আমি যে ঘটনাটা পরের বলবো এই ঘটনাটার সাথে রিলেট করে, আমি পরের ঘটনায় চলে যাচ্ছি। পরের ঘটনাটা আমাকে একজন পাঠান, আমি তার নাম এখানে নেব না, উনি বলেছেন বলবেন না, কারণ উনি কিন্তু একজন হোটেলের ওনার। ইয়েস, ওনার কিন্তু বাড়ি হচ্ছে কন্টাই, আর ওনার কিন্তু নিউ দীঘাতে নিজের হোটেল আছে। আমি বলছি তোমাদের, আমাকে বলেছেন যে আমি প্রথমেই বললাম আমার কিন্তু প্রচুর ফেসবুক ফ্রেন্ড ওখানে আছে। আর বলে রাখি আমার ফেসবুক আইডি একটা আছে, তোমরা যদি চাও ওখানে আমি প্রচুর কিন্তু শর্টস মানে রিলস ওখানে আমি আপলোড করি। সেটা হচ্ছে সোনা কথা, আমাদের সোনা কথা যে চ্যানেল রয়েছে সেই নামেই কিন্তু আমার ফেসবুক আইডি আছে সোনা কথা। তোমরা কিন্তু জয়েন করতে পারো, ঠিক আছে, ফলো করতে পারো। মানে সেখানে যার হোটেল আছে নিউ দীঘাতে, সে আমাকে জানিয়েছিলেন যে ম্যাডাম একটা ঘটনা, আপনি যেহেতু রিয়েল হরর স্টোরি আপনি শেয়ার করেন, আপনাকে আমি একটি ঘটনা বলবো, কিন্তু একটা সত্য আছে। সত্যটা হলো আপনি আমার নাম জীবনেও বলবেন না, হোটেলের নাম আপনি জীবনেও বলবেন না কোন হোটেলে হয়েছে। কারণ এই যে ঘটনাটা ঘটে, এই ঘটনাটা খুব জলদি ক্লিয়ার করা হয়, কারণ ওখানের প্রশাসন এই জিনিসগুলো এতটাও বাইরে ছড়াতে দেয় না, ঠিক আছে। আর ওখানেরই যিনি ওনার হোটেলের, উনি বলেন কিছু হোটেল আশেপাশে আমরা আছি, আমরা এটা জানি, তো তার জন্য আপনাকে আমি হাত জোর করে বলছি হোটেলের নামটা রিভিল করবেন না। আমি জানি হোটেলের নামটা, আমি তোমাদেরকে ঘটনাটা বলি শোনো। বলছে একটি মেয়ে, খুব বিশৃঙ্খলা তার ড্রেস পোশাক, মানে হোটেলের যখন মেন দরজা দিয়ে রাস্তায় বেরোচ্ছে, এমন কেউ নেই আশেপাশের হোটেল থেকে শুরু করে, রাস্তার লোক থেকে শুরু করে, দোকান যারা দোকানদারি করে তারা তারা সহ এমন কেউ হেন মানুষ নেই ওই মেয়েটার দিকে লক্ষ্য নেই। কারণ মেয়েটি একটা প্যান্ট পরেছে, বলছে এতটাই ছোট, মানে আমি আর বলছি না, তোমরা বুঝে নাও। আর বলছে যে বউরা ব্লাউজ পরে না, ঠিক ব্লাউজের মতনই মনে হচ্ছে যেন ব্লাউজই পরেছে। মানে তোমরা বুঝতে পারছো যেগুলো স্লিপলেস, মানে কি বলে আমিও জানি না, ওগুলো আবার অনেকে পরে শাড়িও পরে, আবার ওগুলো দিয়ে টপও পরে, টপ হিসাবেও ব্যবহার করে। ওরকম বলছে হাত কাটা, ওনার কথা মতো আমি ওনার সামনে দাঁড়িয়ে শুনছি। মানে আমাকে ওনার সাথে যোগাযোগ করেছে আমার দীঘার এক বন্ধু আছে, ও আমার বহু পুরনো ফেসবুকের বন্ধু। ওকে আমি অনেকবার তোমাদের ভিডিওতেও দেখিয়েছি, তো তোমরা হয়তো চিনবে। তা ও আমাকে পরিচয় করিয়েছিল এই হোটেলের মালিকের সাথে, যে এই ম্যাডাম একজন ইউটিউবার এরকম ঘটনা বলে, আমাদের দীঘার অনেক ঘটনা বলেছে। ওরা তো দেখে, বলছে যে আপনি তো দীঘার বদনাম করে দিচ্ছেন। আমি বলছি না, বলেন আপনাদের দীঘায় এরকম সত্যি হয় না? তখন বলছে হ্যাঁ, কিন্তু মানুষ তো না আসলে আমরা খাবো কি? আমি বললাম সে আপনারা খাবেন কি বুঝতে পারছি, যার জন্য তো সবকিছু হাইড করে বলা হয়, কিন্তু মানুষকে সচেতন করাটা আমার কাজ, সেটাও তো করতে হবে, কারণ তারা পরিবার নিয়ে আসছে যদি কিছু ঘটে। তখন উনি আমাকে বলেছিলেন ঘটনাটা, বলছে মেয়েটার জামা কাপড় এতটাই বাজে পরা ধরন, মানে ওকে কেউ এরকম নেই, মানে অন্ধও মনে হয় ওর দিকে তাকাচ্ছে। মানে এবার বুঝে নাও, একটা ছেলে যথেষ্ট মেয়েটার তুলনায় উঁচু লম্বা,
এই চওড়া ফিগার, মেয়েটা একদম ছোট, ঠিক আছে, বাচ্চা না কিন্তু ফিগারটা ছোট। আর মানে আম, ভালো না, দেখেই মনে হচ্ছে ভালো না। হয়তো কোনো জায়গায় মানে যৌন ব্যবসায়ী হবে এরকম। তবে যৌন ব্যবসায়ীদেরও এখানে ছোট করে বলা হচ্ছে না, তারাও কিন্তু পেটের দায় করে, কিন্তু তারাও তাদের সম্মানকে রক্ষা করে। কিন্তু এ যে খুললাম খুল্লা মানে পাবলিক প্লেসে নিজের সব বেছে দিয়েছে। বলছে মেয়েটি ছেলেটির সাথে মানে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া, হুম, গাড়ি টাড়ি না, এমনি হেঁটে ঘুরছে, মানে একদম যাচ্ছে তাই অবস্থা। সেই মেয়েটা রাতের বেলা হোটেলে মার্ডার হয়। হ্যাঁ, হোটেলে মার্ডার হয়। খুব ভালো করে শুনবে কথাটা। কি করে মার্ডার হয় দেখো। সস্তার হোটেলে ছিল। সস্তার হোটেলে যেই ছেলেটা নিয়ে আসে মানে অ্যাজ এ বয়ফ্রেন্ড মেয়েটার, ওই বয়ফ্রেন্ড আরো 5-6টা তার বন্ধুকে ফিট করে রাখে। বিষয়টা এবার ক্লিয়ার, ফিট করে রাখে হোটেলে। অ্যাকচুয়ালিও যেই হোটেলে গেছে হয়তো তাদের ওখানে পূর্বে অনেক পরিচয় আছে, আর না হলে তারা এরকম মেয়েদের নিয়ে এসে ওখানে নীলা কীর্তন করে, একটা কিছু হবে, ঠিক আছে, এরকম টাকা পয়সার বিনিময়ে তো এরকম হয়, এরকম অনেক জায়গাতেই আছে। বলছে রাতের বেলা ছেলেটা মেয়েটা দুজনে রুমে বসে প্রচুর নেশা করে। বুঝতে পারছো, প্রচুর নেশা করে। মেয়েটা তো ওই কোয়ালিটিরই ছিল। তো বাইরেও বেরিয়েছে, যখন পাবলিক বলেছে যে হ্যাঁ মেয়েটা খুব নেশা করেছিল, রাস্তায় বেরিয়েও টলছিল, কথা বলছিল, যখন খুশি নেই ওর কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে। বলছে রাতের বেলা ছেলেটি মেয়েটি দুজনে তাদের রুমে প্রচন্ড মানে নেশা করে, করে ফিজিক্যাল রিলেশন করে, সেটা ক্যামেরা বন্দি হয়, মোবাইলের ক্যামেরায় বন্দি করে ছেলেটা। করার পর রাত যখন 2:22 কি 23 সময়টা বলেছিল, ওই সময় ওই 5 বন্ধু মানে স্থানীয় কোনো দিঘার ছেলে না, কিন্তু দিঘার ছেলে না, যে বয়ফ্রেন্ড সে নিয়ে গেছে 5টা বন্ধু, তাদেরকে একে একে ঘরের মধ্যে ঢুকিয়ে দেয়, দিয়ে ছেলেটি বাইরে ঘোরাঘুরি করে করিডরে। সবকিছু সিসিটিভিতে কিন্তু উঠেছিল, ঠিক আছে, ধরা পড়েছিল। তো ঘোরাঘুরি ঘোরাঘুরি করে, যখন 5 জনের কাজ কমপ্লিট হয় তখন ছেলেটা আবার আসে, বয়ফ্রেন্ডটা এসে বয়ফ্রেন্ডটা আবার তার মতো যা ইচ্ছা তাই করে। করার পর বলছে মেয়েটা যখন নেশা আস্তে আস্তে কি একটা মানুষের উপর কন্টিনিউ একটা নির্যাতন হচ্ছে, তখন একটা নেশা একটা জায়গায় গিয়ে না শেষ হয়ে যায়, ঠিক আছে, একটা তো মেয়ে মানুষ না। তো যখন ওর নেশাটা হালকা হয় ও কিন্তু সবটাই দেখে, সবটাই লক্ষ্য করে, যে অন্য অন্য ছেলের ফেস ও দেখতে পায়। তারপর যখন ওর লাভার আসে তখন ও ওকে চেস করে, কি ব্যাপার, এই ছেলেগুলো কে ছিল, তুমি কোথায় ছিলে, দরজা তো খোলা ছিল। তখন ও অনুমান করে নেয় যে জিনিসটা এরকম হচ্ছে। হয়তো মেয়েটি বিশৃঙ্খলা হতে পারে, হয়তো মেয়েটির পোশাক খারাপ হতে পারে, কিন্তু সেই মেয়েটি হয়তো সেই ছেলেটার সাথে এসেছিল, ওকে ভালোবাসতো, হতেই পারে যে টাকা পয়সার জন্য আসেনি। তো সেখানে গিয়ে মেয়েটা যখন চিৎকার চেঁচামেচি করে কোনো কারণে, ওই যে ছেলেটি উঁচু লম্বা সেই একদম দৈত্যর মতো চেহারা, মেয়েটাকে শ্বাসরোধ করে বালিশ চাপা, গলা প্রথমে বালিশ চাপা দেয়, তারপর গলা টিপে মেয়েটাকে মার্ডার করে। মার্ডার করে ও ওই সময় বেরিয়ে যায়, হোটেল দিয়ে বেরিয়ে যায়। আর এরকমই হোটেলে ছিল যেখানে গেটে তালা মারা থাকে না, ছোট একটা খুবই মানে সস্তার হোটেল, 400 টাকা 500 টাকার বেশি রুম রেট হবে না, এরমই হোটেলে ছিল। ও রাতারাতি ওখান থেকে বাইক নিয়ে পালিয়ে যায়, ওরা বাইক নিয়ে এসেছিল। ছেলেটাকে তো ধরেছে কিনা আমাকে যিনি বলেছেন, বলছে আমরা জানি না, জানলে হয়তো বুঝতেই পারতাম কিছু হয়েছে কিনা। কিন্তু মেয়েটার যে ডেড বডি সেটা পুলিশ তো নিয়ে চলে যায়। তারপরে কি হয়েছে কোনো খোঁজ আর পায়নি কেউ। আদৌ সেই মেয়ের বাড়ি থেকে খোঁজ পেয়েছে কিনা, মেয়ের বাড়িতে তার ডেড বডি গেছে কিনা, কি অন্য জায়গায়
সমুদ্রের পাশে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে কিনা, এরকম অনেক কেস হয় যাদেরকে দূরে নিয়ে গিয়ে একদম মোহনার ওই সব সাইডে বা উদয়পুরের সাইডে অনেক দূরে নিয়ে গিয়ে ওখানে পুড়িয়ে দেওয়া হয়, টাকা দিয়ে ডোম দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। লাভারিস লাশ কেউ আর পাবে না, হোটেল থেকে একটা মোটা টাকা দিয়ে দেয় এরকম করে, যাও ডিসমিস। এরকম হয়, অনেক কিছু হয়। এগুলো খুব ভিতরের কথা, এগুলো সাধারণ পাবলিক এগুলো জানতে পারবে না। এই যে ঘটনাগুলো, আগের যে ঘটনাটা বললাম প্রিয়াঙ্কা সাহু বোনের, প্রিয়াঙ্কা সাহা, আর এই যে অভিজ্ঞতা, এটা আমার না, আমার কিন্তু ব্যক্তিগতভাবে আমি কোনো কিছু বলছি না, এটা হোটেলের মালিক বলেছেন। ওটা আমাদের আন্দোল থেকে প্রিয়াঙ্কা সাহা, এক শ্রোতা, এক দর্শক, আমাদের চ্যানেলের, আমাদের পরিবারের একজন সদস্য, সেই ঘটনাটা শেয়ার করেছে, যেটা সত্যি আমি তোমাদের কাছে তুলে ধরলাম। কারণ আমার মনে হয়, মানে মোটামুটি আমার মনে হয় খুব কম সংখ্যক লোকের এতটা দীঘার সম্বন্ধে অভিজ্ঞতা আছে যতটা আমার আছে, তাদের নেই, এটাই বলতে চাইছি। কারণ আমি একটা লং টাইম দীঘাতে বাস করেছি, একটা লং টাইম আমি দীঘাতে ছিলাম। দীঘাতে আমার অলি গলি, প্রত্যেকটা দোকান, প্রত্যেকটা বাজার, প্রত্যেকটা মানুষ মুখ চেনা, আমি একটা সময় ছিলাম ওখানে, ঠিক আছে? তাই আমার থেকে নলেজ খুব কম শ্রোতা বন্ধু হয়তো তোমাদের আছে, হয়তো হ্যাঁ আমার থেকে তোমাদের অনেক নলেজ থাকতেও পারে, কিন্তু অনেকেই এসে বলে না এই না সেই, সেই না ওই, তাদের আমি বলছি সবাইকে না, যে আমি জেনেই কথাটা বলছি, না জেনে আমি তোমাদেরকে বলছি না, ঠিক আছে? আর একটা কথা, সেটা হচ্ছে ওল্ড দীঘার থেকে কিন্তু নিউ দীঘাতে খুব বেশি হোটেল আছে, যে হোটেলগুলো সুসাইড এসব নোংরা কাজকর্ম হয়, এখনো হচ্ছে, এখনো হচ্ছে। তারপরে আমি যে এইবার গেলাম 21শে জুলাই দীঘাতে সমুদ্রে, আমি যখন দুপুর 3টে সাড়ে 3টের দিকে ব্যালকনিতে দাঁড়িয়েছিলাম, হঠাৎ দেখলাম, তোমাদের আমি ভিডিও করে দেখিয়েছিলাম, দেখো একটা শর্টস আছে আমার, হ্যাঁ আমি দেবো তোমাদের শর্টসটা। ওখানে মানে লোক না সব দৌড়ে দৌড়ে যাচ্ছে, জমায়েত হয়ে গেল, আর পুরো সমুদ্র পাড়টা ফাঁকা। আমি ওখান থেকে দেখে না ভাবছি কি হলো, শুটিং হচ্ছে? অনেক সময় হয় না সমুদ্রের ধারে শুটিং করে, নাচ টাচ করে, লোক দেখে। পরে আমি শুনলাম যে একটা অল্প বয়সে 25-26 বছরের ছেলে সমুদ্রে ডুবে মারা গেছে, তার ডেড বডি পেয়েছে। মানে অনেকক্ষণ ধরে সে বাঁচার চেষ্টা করেছে, অনেকক্ষণ ধরে, কেউ ওই সমুদ্রে নাবিওনি বাঁচাতে, আর বন্ধুদের সাথেই ছিল, জলে অনেকক্ষণ তার জীবনের সাথে লড়াই করেছে, জলের সাথে তো আগুনের সাথে কেউ পারে না, অনেকক্ষণ লড়াই করার পর ওর যুদ্ধ শেষ হয়, ও জলেই মানে একদম বুঝতেই পারছো জল ফল খেয়ে মারা যায়, ওর ডেড বডি পাওয়া যায়। আহ এই যে ছেলেটি মারা গেল, সে কি জানতো যে আমি সমুদ্রে গিয়ে মারা যাব? জানতো? তার আত্মাটাও কিন্তু সেই হোটেলেই এসে থাকবে, যেই হোটেলে বন্ধুদের সাথে, ওরা 4 বন্ধু ছিল, একজন মারা গেছে, 3জন ছিল, কাজ ছিল মানে, আমি হোটেলের স্টাফদের মুখে শুনছিলাম, তো সেই হোটেলেই থাকবে, সেই হোটেলেই থাকবে তার আত্মাটা। তাহলে মার্ডার করার কি প্রয়োজন আছে? আত্মা তো এমনি হোটেলে থাকে, ঠিক আছে? যারা বিশ্বাস করো ভালো, যারা করো না তারা ভাবো একটা এন্টারটেনমেন্ট পাচ্ছ, জাস্ট এনজয় করো। ওকে, তো চলো, তোমাদের আমি এখন কি করব, অবশ্যই কমেন্টের নামগুলো পড়বো একদম শেষ থেকে, অনেক কমেন্ট আছে। প্রথম পার্থ দাস, পরপর পরপর 10টা মিনিমাম কমেন্ট আছে, তারপর অ্যাঞ্জেলিনা সোরেন, তারপর সুমনা ভট্টাচারিয়া, তারপরে স্বপ্না বাজাল দিদিভাই, শম্পা মিনি কিচেন, তারপরে সুকন্যা, পার্থ দাস, আবার সুপর্ণা দি, তারপর আবার পার্থ দাস, পরপর দুটো, তারপর প্রদীপ দাস, তারপর কমেন্ট করেছো আবারও পার্থ দাস, তারপর সন্ধ্যা মণ্ডল দিদিভাই, আচ্ছা, তারপর কমেন্ট করেছো অভিমান্যু অফিসিয়াল, তারপরে কমেন্ট করেছো অদ্রিজা, আচ্ছা অদ্রিজা রয় চৌধুরী, তারপর কমেন্ট করেছো রূপা দে, মিতু রয়, পার্থ দাস,
প্যান্থার গেমিং ওয়াইটি, আবারও পার্থ দাস, পাপ্পু দে ভাই, শুভঙ্কর ঘোড়ই কমেন্ট করেছো, সামিমা সামরোস, টুকু সাবারবাল, জলি হাজরা, সঙ্গীতা দিদিভাই, কিউট দিশা ব্লগ, তারপরে অসীমা ব্যানার্জি, পার্থ দাস আবারও কমেন্ট করেছো, তারপরে সুজাতা দাস দিদিভাই, বন্দনা দাস দিদিভাই কমেন্ট করেছো, রুমিতা ঘোষ, শ্রাবণী হাজরা, তারপর কমেন্ট করেছো তনুশ্রী দে, তারপর সন্ধ্যা মণ্ডল, আচ্ছা সন্তুর দুনিয়া, রেশমি ব্যানার্জি, মিম কমেন্ট করেছো, সিয়াজ ভাই কমেন্ট করেছো, অনেকদিন পর ভাই, পড়াশোনা কেমন চলছে অবশ্যই জানিও। সন্ধ্যা মণ্ডল, তারপর মণিদীপা ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো পূজা দাস, দীপক হালদার, জয়গুরু, তারপর কমেন্ট করেছো সন্ধ্যা মণ্ডল, আবারও কমেন্ট করেছো পাপ্পু দে ভাই, হ্যাঁ সন্ধ্যা মণ্ডল দিদিভাই পরপর আরো দুটো কমেন্ট করেছেন, জবা দেবী, গঙ্গা বৈরাগী, কৌশিকী ঘোষ আবারও কমেন্ট করেছো, তারপরে শ্রাবণী হাজরা, আমাদের আব্দুল হক ভাই, আবারও পার্থ দাস, চৈতালি ধারা, তারপরে অন্বেষা ঘোষ, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, তারপর পিন্টু ঘোষ, কিষাণু মান্না, তারপর লিপিকা বেরা দিদিভাই, তারপরে কমেন্ট করেছো দোলার দুনিয়া থেকে, তারপরে কমেন্ট করেছো চন্দনা গোপে, কিং কুপরা, তারপরে অরূপ ভট্টাচার্য, সন্ধ্যা মণ্ডল, তারপর মিন্টু গায়েন, তারপরে অনামিকা, পার্থ দাস, তারপরে কমেন্ট করেছো সিদ্ধার্থ পুরকায়াত, তারপর কমেন্ট করেছো একদম শেষে গেমার শুভ, যাদের বাড়িতে গিয়েছিলাম। তো চলো এখনের মতো রাখবো, দেখা হবে আগামীকাল তোমাদের সবার সাথে আবারও। চেষ্টা করব দুপুরবেলাও ঘটনা আনার কালকে, আর রাতে তো আসবোই। কেমন লাগলো একদম বাস্তব তোমাদের অভিজ্ঞতা শোনালাম। সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসছি, টাটা, গুড নাইট, লাভ ইউ টু।